খুব দ্রুত কেন্দ্রে রাজনীতির সমীকরণ বদলাচ্ছে। যেই কেন্দ্রে হঠাৎ করেই বিজেপিকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল 2024-এ, সে অর্থে বিজেপি ভালো ফলাফল না করার পরেও যে বিজেপিকে বলা হচ্ছিল যে বিজেপি হারছে তো বটে, কিন্তু দুটো স্ক্র্যাচ নিয়ে, একদিকে নীতিশ কুমার নামক স্ক্র্যাচ আর একদিকে চন্দ্রবাবু নাইডু নামক স্ক্র্যাচ। সেই স্ক্র্যাচ নিয়ে হাঁটা বিজেপি বিগত 6 মাসে হঠাৎ করেই যেন প্রবল শক্তিধর হয়ে উঠেছিল। একদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা ভেঙে একনাথ শিন্ডের যে সাংসদরা, তারা সরাসরি বিজেপিকে সমর্থন জানিয়েছিল 2024 লোকসভা ভোট পরবর্তী সময়। আবার আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গের বুকে 2026 বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পরে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই দলে মার্জ হলেন এবং তারা সরাসরি এনডিএ শরিক হলেন। ফলে বিজেপি ক্রমশই শক্তিশালী হচ্ছিল। এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার নামক যে স্ক্র্যাচ, যাই স্ক্র্যাচের ভরসায় তাদের হাঁটতে হচ্ছিল, সেই স্ক্র্যাচের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে বিজেপি বিভিন্ন দল ভাঙানোর খেলায় একেবারে উঠে পড়ে লেগেছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে শরদ পাওয়ার, সেই শরদ পাওয়ারের সঙ্গেও বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠক করছেন। নতুন সমীকরণের গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছিল রাজনৈতিক মহল। অনেকেই বলতে শুরু করে দিয়েছিল যে ইন্ডিয়া ব্লকের আর কোনো ভবিষ্যৎ নেই, তার কারণ ইন্ডিয়া ব্লকের মধ্যে যে সমস্ত দলগুলো আছে তাদের নিজেদের মধ্যেই আকচি প্রবল। ফলে এইবার ইন্ডিয়া ব্লক ভেঙে দলে দলে বিভিন্ন সাংসদরা সরাসরি এনডিএ শরিক হবে। কিন্তু ওই যে বললাম, রাজধানীতে খুব দ্রুততার সঙ্গে সমীকরণ বদল হচ্ছে। যেমন এই যখন এই জল্পনা চলছে যে ইন্ডিয়া ব্লক ভেঙে যাবে, ইন্ডিয়া ব্লকের কোন দল এবার বিজেপির এনডিএ শরিক হবে, সে নিয়ে যখন জল্পনা, তার মধ্যেই চন্দ্রবাবু নাইডু, হ্যাঁ ঠিক শুনছেন, চন্দ্রবাবু নাইডু, যার প্রায় 28 জন সাংসদ, সেই 28 জন সাংসদের সাহায্যে বিজেপি এই মুহূর্তে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। সেই চন্দ্রবাবু নাইডু খুব একটা সন্তুষ্ট নন এনডিএর মধ্যে। এনডিএর মধ্যে সন্তুষ্ট নন বলেই বিভিন্ন ইস্যুতে অসন্তোষ প্রকাশ চলছে এনডিএর অভ্যন্তরেই, এবং জোর জল্পনা চন্দ্রবাবু নাইডু এনডিএ ছাড়তে চলেছেন। এবং এই জল্পনা নিয়ে যখন রাজনীতি উত্তাল, ঠিক তখনই জানা যাচ্ছে গতকাল নাকি কংগ্রেসের এক তাবর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মধ্যরাতে বৈঠক করেছেন বিহারের দীর্ঘদিনের রাজনীতিবিদ, যাকে পল্টুরামও বলা হয়, সেই নীতিশ কুমার। একবার কংগ্রেসের শরিক, একবার বিজেপির শরিক, লালুর হাত ধরা, লালুর হাত ছাড়া, এই করতে যিনি অভ্যস্ত, সেই নীতিশ কুমার গতকাল রাতে নাকি কংগ্রেসের এক তাবর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন মধ্যরাতে। তাহলে কি এবার নীতিশ কুমারও কেন্দ্রের বিজেপি সরকারকে ব্ল্যাকমেলিং এর রাস্তায় হাঁটবে? নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে কেন্দ্রে, বা বলা ভালো রাজ্যসভার সাংসদ করা হয়। বলা হয়েছিল যে কেন্দ্রে মন্ত্রিত্ব দেওয়া হবে, এখনো পর্যন্ত সেই মন্ত্রিত্ব দেওয়া হয়নি, তার কারণ মন্ত্রিসভার রদবদলই ঘটেনি। সেই একটা ক্ষোভ হয়তো নীতিশ কুমার বা তার দলের মধ্যে রয়েই গিয়েছে। কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কি ঘটবে এনডিএ শরিক থেকে বেরিয়ে আসার মাধ্যমে? এই মুহূর্তে জল্পনা প্রবল। পাশাপাশি নরেন্দ্র মোদী সহ বিজেপি বারংবার 3টি প্রধান অস্ত্রের উপর ভর করে অতীতে বিভিন্ন ভোট যুদ্ধে জয়লাভ করেছে। তা সে 2014 লোকসভা ভোট, 2019 লোকসভা ভোট, বা 2024 লোকসভা ভোট হোক, বা বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটগুলো হোক না কেন, 3টি প্রধান অস্ত্র নরেন্দ্র মোদী সহ বিজেপি কাজে লাগিয়েছিল। সেই 3টি প্রধান অস্ত্র এই মুহূর্তে ভোতা হওয়ার মুখে। কি কি প্রধান অস্ত্র ভোতা হওয়ার মুখে সেই বিষয়ে আসছি, কিন্তু পাশাপাশি এই যে তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে যাওয়া এনসিপিআই সাংসদ যারা এনডিএ শরিক হয়েছেন, তার মধ্যেও 3 জন এই মুহূর্তে তৃণমূলমুখী, অর্থাৎ মোটের ওপর কেন্দ্রে খুব একটা ভালো অবস্থায় নেই বিজেপি। সরকার টিকিয়ে রাখতে গেলে এই সমস্ত সাংসদদের একটা সমর্থন তো প্রয়োজন। বহু পরে আসছে বিল পাশ করানোর 2/3 সংখ্যাগরিষ্ঠের বক্তব্য বা চিন্তা ভাবনা। আগে তো সরকার টিকাতে হবে, সেই সরকার টিকানোর জন্য এখন নানা ধরনের ছলা কলা প্ল্যান পরিকল্পনা করতে হবে বিজেপিকে। কিন্তু ওই যে বললাম, প্ল্যান পরিকল্পনা ছলা কলা তো এই মুহূর্তে সরকার টিকানোর জন্য হবে, কিন্তু আগামী 2029 সালে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে যেই প্রধান 3টি অস্ত্রতে ভোট হওয়ার 2 বছর আগে থেকেই শান দেওয়া শুরু করতো বিজেপি, সেই প্রধান 3টি অস্ত্রই এই মুহূর্তে ভোতা হওয়ার মুখে। প্রধান 3টি অস্ত্র কি, একে একে আপনাদের বলছি। প্রথম,
যেই অস্ত্র বিজেপি বারংবার কাজে লাগিয়েছে সেটা হলো ভারতবর্ষের হিন্দু মুসলিম জনগণের বিভেদ। হ্যাঁ, এই হিন্দু মুসলিম করে বিজেপি দীর্ঘদিন ধরে কেন্দ্রে বা বিভিন্ন রাজ্যে ক্ষমতায়। মুসলিম জুজু দেখিয়ে দাও, সংখ্যালঘু জুজু দেখিয়ে দাও, বিভিন্ন জায়গায় বলো যে হিন্দু খাতরে মেহে মন্দির ওহি বানায়েঙ্গে, সমস্ত কিছু করে বিজেপি বারংবার বিভিন্ন ভোট যুদ্ধে জয়লাভ করেছে। কিন্তু দেখা গেল রাম মন্দির হয়ে গেল, বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলো, তারপরে রাম মন্দিরকে কেন্দ্র করে যে ধরনের বিতর্ক সামনে এসছে, কিছুটা ঢোক গিলতে বাধ্য হচ্ছে বিজেপি। রাম মন্দির থেকে চাঁদা চুরির মতো ঘটনা প্রতিনিয়ত সংসদ ভবনের সামনে, এই চাঁদা চুরি নিয়ে বিজেপিকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আর এই সমস্ত কিছু নিয়ে হিন্দু ধর্মীয় ভাবাবেগে একটা আঘাত লেগেছে। যারা অন্ধের মতো বিশ্বাস করতেন যে না সত্যিই তো বিজেপি তো একমাত্র ভারতবর্ষে হিন্দুদের ত্রাতা, হিন্দুদের হয়ে কথা বলে বিজেপি, তাদের মনেও কিন্তু এই মুহূর্তে সন্দেহ জাগতে শুরু করেছে। সত্যি কি বিজেপি হিন্দুদের জন্য কিছু ভাবছে? যদি ভাবতো তাহলে রাম মন্দির, সেই রাম মন্দির থেকে চাঁদা চুরির মতো ঘটনা ঘটতো কি? শঙ্করাচার্য থেকে শুরু করে বিভিন্ন হিন্দু ধর্মের যারা প্রধান রয়েছেন, যারা সাধু রয়েছেন, তারা একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছে, আমরা দেখেছি অতীতে। অর্থাৎ এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি যা বিজেপির অন্যতম প্রধান অস্ত্র, সেই প্রধান অস্ত্র কিন্তু এই মুহূর্তে ভোতা হওয়ার মুখে হিন্দুত্ব চাল খাটিয়ে নতুন করে 2029-এ এই ধর্মীয় মেরুকরণের তাস বিজেপি খেলতে পারবে না। পাশাপাশি ইউথ, আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদী যখন 2014 সালে ক্ষমতায় আসে তখন ভারতবর্ষের বুকে কি প্রবল নতুন জেনারেশনের সাপোর্ট নরেন্দ্র মোদী পেয়েছেন। নরেন্দ্র মোদী কোনো কিছু একটা বললে সেটা নিয়ে একাধিক যুব সম্প্রদায়, বিপুল সংখ্যক যুব সম্প্রদায়, বিভিন্ন রাজ্যের যুব সম্প্রদায় নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেটা ছড়িয়ে দেওয়ার কাজ করতেন। বলাই বাহুল্য যে যুব সম্প্রদায়ের মধ্যে প্রায় 70% সরাসরি নরেন্দ্র মোদীকে কানেক্ট করতেন, নরেন্দ্র মোদীর ভক্ত ছিলেন। দিন যত এগোচ্ছে নরেন্দ্র মোদীর প্রতি যুব সমাজের যে বিশ্বাস, যেই ভরসা, সেই বিশ্বাস এবং ভরসা ভাঙছে। তার লেটেস্ট উদাহরণ দিল্লির বুকে ককরোচ জনতা পার্টি এবং ছাত্রদের আন্দোলন। যেই আন্দোলনে শুধুমাত্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে আওয়াজ ওঠেনি, সেই আন্দোলন থেকে আওয়াজ উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। অর্থাৎ দেশের যুব সম্প্রদায়, যেই যুব সম্প্রদায়ের ওপর ভরসা করত বিজেপি, যেই যুব সম্প্রদায়কে কাজে লাগিয়ে নিজেদের ন্যারেটিভকে ছড়িয়ে দেওয়ার কাজ বিজেপি খুব সন্তর্পণে করে এসেছিল, সেই জায়গাটাও ভোতা হওয়ার মুখে। নরেন্দ্র মোদীকে বাধ্য হয়ে যুব সম্প্রদায়, যেই সম্প্রদায়কে রিল জেনারেশন বলা হচ্ছে, সেই নরেন্দ্র মোদীকে রিল বানাতে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামে। বোঝাই যাচ্ছে যুব সম্প্রদায়ের বিজেপি এবং নরেন্দ্র মোদীর প্রতি যেই ভরসা, যেই ভালোবাসা বা যেই সমর্থন ছিল, সেই সমর্থনে ভাটা পড়েছে। তৃতীয় প্রধান অস্ত্র, যেই প্রধান অস্ত্রের মাধ্যমে বিজেপি গত 12 বছর অর্থাৎ 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত এই মুহূর্তে রাজনীতির বুকে ভেসে আছে, কি সেই প্রধান অস্ত্র? মিডিয়া। হ্যাঁ, যাদের গদি মিডিয়া বলা হয়, সেই গদি মিডিয়া অর্থাৎ বিভিন্ন নামি দামি প্রথম সারির সংবাদ মাধ্যম, মিডিয়া হাউসগুলো বিজেপির অঙ্গুলি হেলনে চলে। বলাই বাহুল্য তারা বিজেপির বিভিন্ন যে নেতারা আছে তাদেরকে কঠিন প্রশ্ন করা তো দূরে থাকুক, বরঞ্চ তাদের স্তুতি করতেই ব্যস্ত। সারাদিন বিজেপি কি ভালো কাজ করছে, নরেন্দ্র মোদী কি ভালো কাজ করছে সেটা দেখাতেই ব্যস্ত। কিভাবে নরেন্দ্র মোদী সারাদিনে মাত্র 4 ঘন্টা ঘুমান, বাদবাকি সময় জেগে থাকেন, সেটা নিয়ে আলোচনা সভা বসিয়ে দেয় এই সংবাদ মাধ্যমগুলো। বিগত 12 বছর ধরে বিন্দুমাত্র সমালোচনা বিজেপিকে করেনি। আর এই সংবাদ মাধ্যমের উপরেই বর্তমানে ক্ষিপ্ত ভারতবর্ষের সাধারণ মানুষজন। সরাসরি এই সংবাদ মাধ্যমগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ভারতবর্ষের সাধারণ মানুষজন। এই সংবাদ মাধ্যমগুলোকে বিজেপির দালাল বা গদি মিডিয়া তকমাও বুঝিয়ে দিয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে এই বাংলার ছাত্র আন্দোলন থেকে শুরু করে দিল্লির বুকে হয়ে যাওয়া ককরোচ জনতা পার্টির ছাত্র আন্দোলনে এই সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকদের গদি মিডিয়ার তকমার সামনে পড়তে হয়েছে, কটাক্ষের তকমার সামনে পড়তে হয়েছে। অর্থাৎ যেই সংবাদ মাধ্যম এতদিন পর্যন্ত বিজেপির হয়ে বকলমে বিজেপির একটা উইং হিসাবে, শাখা হিসাবে বিজেপির প্রচার করে গিয়েছিল, সেই সংবাদ মাধ্যমগুলোর মুখোশ এই মুহূর্তে উন্মোচিত। দীর্ঘদিন ধরে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো তো বলছিল যে ভারতবর্ষের বুকে সংবাদ মাধ্যমগুলোর অবস্থা অত্যন্ত করুণ, তার কারণ এরা এই মুহূর্তে বিজেপির মুখপাত্রে পরিণত হয়েছে। আর দেখা যাচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের সংবাদ মাধ্যমগুলো
157 নম্বরে এসে দাঁড়িয়েছে, পিছোতে। অর্থাৎ সংবাদ মাধ্যমগুলোর অবস্থা অত্যন্ত করুণ। তারা এই মুহূর্তে চাটুকারিতার পর্যায়ে পৌঁছে গিয়েছেন। বিজেপির মুখপত্রের ভূমিকা পালন করছে এই সংবাদ মাধ্যমগুলো। ফলে এই সংবাদ মাধ্যমগুলো যে খবর বিজেপির হয়ে এতদিন দেখাতো এবং দেশের সাধারণ মানুষ যেই খবরগুলোকে বিশ্বাস করে বিজেপির পক্ষে নিজেদের মত দান করত, সেই অন্যতম প্রধান অস্ত্র সংবাদ মাধ্যম, যা বিজেপিকে বারংবার বিভিন্ন ভোট যুদ্ধের আগে ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করত, সেই সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে এই প্রশ্ন তুলে দিচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষ। গদি মিডিয়া তকমা লাগিয়ে দিচ্ছে। অর্থাৎ বিজেপির প্রধান 3 অস্ত্র কি? সংবাদ মাধ্যম, হিন্দু মুসলিম দ্বন্দ্ব অর্থাৎ ধর্মীয় মেরুকরণের রাজনীতি এবং দেশের ইউথ যুব সম্প্রদায়। এই 3টি এই মুহূর্তে ভোতা হওয়ার মুখে। এই 3টি অস্ত্র কোনোটিকেই আগামী 2029 লোকসভা ভোটের আগে বিজেপি সে অর্থে কাজে লাগাতে পারবে বলে বিজেপির অতি বড় সমর্থকও মনে করছে না। কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।